একটা মারাত্মক কোম্পানির কথা বলবো, কোম্পানিটা পেনি কোম্পানি। সব থেকে বড় ঘটনা হচ্ছে এটা। সেকেন্ড কথা যদি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স এবং সঙ্গে সঙ্গে সিআরএম এবং ইউএক্স এর উপরে কাজ করা দুরন্ত কোম্পানি। ছোট্ট স্মল ক্যাপ কোম্পানি, 500 কোটিরও কম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন টেকনোলজি, ডিটেলস ডিজাইন এর উপরে কোম্পানিটা কাজ করছে এবং কোম্পানি প্রেজেন্টলি ম্যানেজমেন্ট থেকে গ্রোথ গাইডেন্স যেটা দিয়েছে সেটা হচ্ছে রিমার্কেবল। তারা বলছে 25 to 30% গ্রোথ রেটে আগামী দিনে আনবে এবং এআই এর উপরে প্রচুর কাজ রয়েছে। মিডল ইস্টের কয়েকটা ক্লায়েন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং ফিউচার আমাদের দুর্দান্ত রয়েছে। সাইবার সিকিউরিটি এবং আর্টিফিশিয়াল দুটোই আমাদের মেন প্যারামিটার। সিআরএম এবং ইআরপির ওপরে আমরা ভবিষ্যতে বিরাট করতে চলেছি। প্রোমোটার হোল্ডিং মোর দ্যান 70%, 73% এবং সঙ্গে সঙ্গে ঋণের পরিমাণ খুব কম, অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এটা রিটার্ন, ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড এগুলো দুরন্ত জায়গা রয়েছে। এতগুলো পজিটিভ পয়েন্টের মধ্যে কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো মারাত্মক রিস্ক। ওই জায়গাগুলো যদি ঠিকঠাক করতে পারে তাহলে যে কোম্পানিটা বিগত 5 বছরে 400% রিটার্ন দিয়েছে সেই কোম্পানি 4000% রিটার্নও দিতে পারে। কিন্তু তার জন্য দরকার হচ্ছে খুব সিরিয়াসলি কতগুলো নেগেটিভ পয়েন্টের দিকে রিস্ক প্যাটার্ন কয়েকটা আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে, যেগুলোকে যদি ঠিক মতো ধরা যায় তাহলে পর সেখান থেকে সাবধান থাকা যায়। আবার সেইগুলোকে যদি মিটিগেট করতে পারে, সেগুলো সলভ করতে পারে, তাহলে কোম্পানিটা একটা যাকে বলা যেতে পারে যে এর যে গ্রোথ, যে ক্যাপাবিলিটি, সত্যি এটা বড়। এমন কিছু কোম্পানি থাকে যে কোম্পানিগুলোতে ঠিকঠাক মতো ইনভেস্টমেন্ট করতে পারলে তাহলে কিন্তু এই মার্কেট থেকে বড় রিটার্ন পাওয়া সম্ভব। আবার উল্টো দিকে এমন কিছু কোম্পানি থেকে দেখে মনে হয় দুর্দান্ত কোম্পানি, কিন্তু একটা সময় পরে গিয়ে সেসব কোম্পানিগুলো একদম ফ্ল্যাট হয়ে যায় এবং কোনো কোনো ক্ষেত্রে তো 50-60% পড়ে গিয়ে একটা পোর্টফোলিওতে অনেকের কাছে এই মুহূর্তে রয়েছে যে এগুলো সবসময়তে ব্যথা সৃষ্টি করে। তার মানে আমাদেরকে জানার জন্য কোনো উপায় নেই, মানে ভবিষ্যৎ আমরা কেউ জানি না, কিন্তু যেটা আমাদের জানা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। এই হচ্ছে এমনই দুটো প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে দুটো থাম যার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সব কিছু। এই দুটো থাম আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করে। কোনো একটা কোম্পানি, যে কোম্পানি সে হোক, পানের দোকান হোক কিংবা একটা লোহা বানানোর কোম্পানি হোক, স্টিল ফ্যাক্টরি হোক, যেটাই হোক না কেন, সে সমস্ত কোম্পানি কিন্তু কয়েকটা প্যারামিটার সব সময়তেই ফিক্স থাকে। যেরকম প্রথম প্যারামিটার কথা যদি বলা যায়, যেরকম হচ্ছে সেলস। যে কোম্পানি হোক না কেন আপনার সেলস কিন্তু কোম্পানির হতেই হবে, না হলে কিন্তু কোম্পানি ড্রাইড আপ হয়ে যাবে। সেলস শুধু নয়, সঙ্গে সঙ্গে প্রফিটেবিলিটি। প্রফিট শুধু না, প্রফিট আপনি খাতায় কলমে যতই দেখান না কেন, যতক্ষণ পর্যন্ত সেটা ক্যাশ জেনারেট না করতে পারছে ততক্ষণ সেটা কিন্তু বেকার। অর্থাৎ আপনাকে জানতে হচ্ছে সেলস, আপনাকে জানতে হচ্ছে রেভিনিউ, অপারেটিং প্রফিট মার্জিন, আপনাকে নেট প্রফিট, আপনাকে জানতে হচ্ছে ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ কতটা আসছে, কতটা ক্যাশ আউট হচ্ছে। শুধু সেটা নয়, এরপর আপনাকে জানতে হচ্ছে ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট রিলেটেড বিজনেস। আপনি যদি শুরু করতে চান কোনো একটা ব্যবসা, সেখানে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে ব্যবসাটা আপনি কিসের করতে চলেছেন। আপনি যেই মুহূর্তে কোনো একটা ব্যবসা জেনে নিলেন যে ব্যবসাটা হচ্ছে এই বিষয়ের, তখন আপনি এগোতে শুরু করলেন যে এই বিষয়ে ব্যবসার ক্ষেত্রে আপনার মার্কেট অ্যানালিসিস আপনার কী কাজে লাগবে, কতটা ডিমান্ড রয়েছে প্রোডাক্টটার। ঠিক এইভাবে একটা ব্যবসা শুরু করতে হয় এবং যখন ব্যবসা শুরু করেন ল্যান্ডের প্রয়োজন পড়ে, লেবারের প্রয়োজন পড়ে, ক্যাপিটালের প্রয়োজন পড়ে এবং আমরা জানি অর্গানাইজেশন দরকার পড়ছে। এই চারটে বিষয়কে নিয়ে কিন্তু একটা বিজনেস। ঠিক সেম জিনিস আমাদের শেয়ার বাজারে অর্থাৎ এখানে অনেকে বলে যে খুব ইন্টারেস্টিং কথাটা, যে এই বাজারে টিকতে গেলে ব্যবসাটাই কিন্তু একটু বুঝতেই হয়। কথাটা কিন্তু একদম মিথ্যা না, ফেলে দেওয়ার কথা না, সত্যি তাই, ব্যবসাটাই কিন্তু আমাদের বুঝতেই হয়। এখানে আমি যে কথা বলবো আজকের খুব ইন্টারেস্টিং কোম্পানি আমাদেরকে অ্যাসুরেন্স কী দিচ্ছে, ফান্ডামেন্টাল বলছে সুপার স্ট্রং। সঙ্গে সঙ্গে পাস্ট রিটার্ন কী বলছে, পাস্ট রিটার্ন বলছে 300-400% রিটার্ন দিয়েছে। কিন্তু পাস্ট রিটার্ন দেওয়া মানে কি ফিউচার রিটার্ন দেওয়া? নো। পাস্ট রিটার্ন দেওয়া মানে কোনো রকম বলা যায় না। ইভেন ফান্ডামেন্টাল ভেরি স্ট্রং হওয়া সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি না যে কোম্পানিটা ভবিষ্যতে আপনাকে দুর্দান্ত রিটার্ন দেবেই দেবে, একেবারে না। এই বাজারটা এমনই মার্কেট না, এই মার্কেটে কখনো কোনো বিষয়ে অ্যাসুরেন্স দেওয়া যায় না যে এটা হবেই হবে। এই যে কথাটা বললাম, এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। আমি সেই পয়েন্টগুলো একটা একটা করে বলতে চলেছি। আমি এই কথাগুলো কেন বললাম সেটা কি বুঝতে পারছেন? আমি কথাগুলো বলার পিছনে যে কারণ রয়েছে ইন্টারেস্টিং, সেটা নিয়ে এবার একটা কথা বলবো। কথাটা হচ্ছে আজকে যে কোম্পানিটাকে আমি এসছি, সেই কোম্পানির নাম কি, কোম্পানির ডিটেলস কী করে, বিজনেস কী করে, বিজনেস রিলেটেড কাজগুলো কী করে, রিস্ক কীরকম রয়েছে, ফিউচার কীরকম রয়েছে, অর্ডার বুক কেমন রয়েছে, গ্রোথ গাইডেন্স কী বলছে, সব কিছু নিয়ে আজকে ভিডিওটা রয়েছে। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। নো বাই ইয়োর সেলফ বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। সব থেকে বড় ইন্টারেস্টিং পয়েন্ট যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, কোম্পানিটা বিজনেস কী করে। কোম্পানিটা কিন্তু ছোট করে যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে। যদি আরেকটু করে বলি ডেটা অ্যাপ্রিসিয়েশন, ডেটা ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজ করে। কোম্পানিটা ডেটা অ্যানালিটিক্সের উপর কাজ করে। ডেটা অ্যানালিটিক্স বলতে রিসার্চ, ডেটার উপরে রিসার্চ করে, ডেটা টোটাল এই মুহূর্তে মার্কেট অ্যানালিসিস, যেগুলো আমি আগে বলেছি প্রত্যেকটা কথার সঙ্গে কিন্তু যুক্তিসঙ্গত, একটি কথাও বাজেনি, প্রতিটি কথা মূল্যবান। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর ওপরে কিন্তু কোম্পানি কাজ করে,
করে, যাকে বলা হয় ইআরপি, সিআরএম বলে, একটা ইউএক্সআইএক্স বলে, ইউএক্সআইএক্সের ডিজাইনিংয়ের উপর কাজ করে কোম্পানিটা। মোটমাট কোম্পানি একটা এমনভাবে কাজ করছে যাকে আইটি সলিউশন বলবো, এবং শুধু আইটি নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড আইটি সিস্টেম বললে ভালো হয়। শুধু এদেশে নয়, ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রয়েছে নর্থ আমেরিকাতে এবং কিছুটা রয়েছে সাউথ ইস্টে এবং যাকে আমরা বলবো সৌদি আরব, এই জায়গাতে, এবং ডোমেস্টিক ইন্ডিয়াতে এদের কিন্তু মার্কেটটা তুলনামূলক কম। কোম্পানির যে রয়েছে বাকি হাজারটা এআই কোম্পানি রয়েছে, তার মধ্যে থেকে কি করে মানে বুঝতে পারবে যে কোম্পানিটা আলাদা, তার হচ্ছে রেজাল্ট। আমি রেজাল্টে আসবো, বেশ কিছু মজার ইন্টারেস্টিং পয়েন্টগুলো দিয়ে কথা বলবো, কয়েকটা ট্রিক্স রয়েছে, দুটো রিস্ক বলবো। যদি দুটো রিস্ককে এই কোম্পানি মিটিগেট করতে পারে, সলভ করতে পারে, তাহলে এই কোম্পানিটা একটা মাল্টিব্যাগার কোম্পানি হওয়ার প্রবাবিলিটি আছে। কারণ এর একটা, আমি যাকে বলতে পারি যে আমি মানে মাই কনভিকশন ইজ, এই কোম্পানির একটা স্পেশালিটি রয়েছে কিছু, সেগুলো একটা একটা করে বলবো। ইন্টারেস্টিং জায়গা, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, শুধু সাবস্ক্রাইব না, বেল আইকনটা প্রেস করতে পারেন যদি মনে করে থাকেন। এবারে ফান্ডামেন্টাল যাব। ফান্ডামেন্টাল যাওয়ার আগে এক লাইনে বলি, কোম্পানি হচ্ছে আইটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের উপর কাজ করে। খুব সুন্দর মনে রেখে দেওয়ার কথাটা, এবং কেন বলছি, ভবিষ্যতে গিয়ে কিন্তু এই শব্দগুলো কাজে লাগবে, সেই কারণের জন্য বারবার ইআরপি কথাটা, সিআরএম কথাটা, ক্লাউড কথাটা, এআইয়ের কথাটা, চারটে কথা বললাম। যে ফান্ডামেন্টালের দিকে, ন্যানো ক্যাপ কোম্পানি, এই কোম্পানি 1000 কোটিও যায়নি, 484 কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা। একটা সময় কোম্পানি দারুণ ছিল, কিন্তু আস্তে আস্তে কিছুটা ড্রব্যাক হয়েছে, কিছুটা সেন্টিমেন্টে গেছে, কিন্তু রেজাল্টে তার ইম্প্যাক্ট কিন্তু পড়েনি। অর্থাৎ মার্কেট সেন্টিমেন্ট, ইনভেস্টাররা মনে করছে কোম্পানি কিছু রিটার্ন দিতে পারে না, বা যা ভাবা হয়েছে তা হলো না, এটসেট্রা। কিন্তু যেটা প্রুভ করছে রেজাল্ট, সেটা বলছে নো, রেজাল্ট দুরন্ত। প্যাট যদি বলি, প্রফিট আফটার ট্যাক্সকে বলে প্যাট, সেক্ষেত্রে প্যাট হয়েছে 143% প্যাট বেড়েছে। আবার খটকা লাগবে একটা জায়গা, সেটা রেভিনিউ গ্রোথ। রেভিনিউ গ্রোথ কিন্তু তেমন বাড়েনি, 11.5% রেভিনিউ গ্রোথ রয়েছে। গ্রোথ গাইডেন্স এখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, শেষে সেটা বলবো। এখন পিছনে যে বোর্ডে একটা লেখা নিশ্চয়ই বুঝতে পারছেন, সেটা হচ্ছে যে ডায়মন্ড মেম্বারদের জন্য স্পেশাল একটা ভিডিও বানানো আছে, সেখানে অজানা কিছু কোম্পানিকে নিয়ে আলোচনা করেছি, একদম র কোম্পানি। এগুলোকে নিয়ে কখনোই, আমি এই কোম্পানি অ্যানালাইসিস করা বহুবার অ্যানালাইসিস করেছি, কোম্পানি ঠিকঠাক, কিন্তু যে কোম্পানির কথা আমি বলেছি ওখানে 10টা কোম্পানি একেবারে কিন্তু আমার রিসার্চ করা হয়নি পুরোপুরি সেগুলো, সুতরাং বুঝতে পারছেন যা কিছু হতে পারে। এবার আসছে এখানে কি কোম্পানির নাম, সিগমা সলভ। সিগমা সলভ একটা পেনি কোম্পানি, যে কোম্পানিটা ভবিষ্যৎ ক্যাপাবিলিটি দুর্দান্ত থাকতে পারে। এই মুহূর্তে কোম্পানি মার্কেট ক্যাপ বলে নিলাম, ভ্যালুয়েশন রয়েছে 15.5, যেখানে ইন্ডাস্ট্রি বা সেক্টর হচ্ছে 24, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 48, এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 37.8। দুটো হচ্ছে দুর্দান্ত। রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, প্রাইস টু আর্নিং গ্রোথ কি, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল স্তম্ভ এক একটা। এইগুলো জানার জন্য মেম্বারশিপ দেখতে পারেন, যারা সিলভার মেম্বার তাদের জন্য হচ্ছে 59 টাকা করে প্রতি মাসে, এবং সেক্ষেত্রে সুবিধাটা কি, সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এডুকেশন, সব কিছু একটা একটা করে দেখতে দিয়ে দেবেন, একসঙ্গে নয়, একটা করে ভিডিও একদিন করে দেখবেন, এটা আমার ইচ্ছা বলা, কারণ একসঙ্গে দেখলে সব গুলিয়ে যাবে। অনেক ভিডিও, প্রায় 20-22খানা ভিডিও বানিয়েছি, এবং এটা একটা কন্টিনিউয়াস জার্নি, যতদিন চ্যানেল চলবে ততদিন পর্যন্ত সময়, সপ্তাহে একটা কি দুটো করে আমি বানাতে যাব, কারণ শেখার শেষ নেই। সমুদ্র, আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, সমুদ্রের মাঝে জায়গায় অনেক বড় বড় ইনভেস্টাররা রয়েছেন। আচ্ছা, আমি আসছি প্রোমোটারের সংখ্যা কত, 73% প্রোমোটার হোল্ড করছে, এবং একটি স্টেকও তারা সেল করেনি। হ্যাঁ, এফআইআই নেই, ছিল, এক্সিট হয়েছে। ডিআইআই সামান্য 0.2%, মানে নতুন কোম্পানি রিস্ক নিতে চাইছে না, এরকম অবস্থা। কোম্পানি 5 বছরে 400%-এর বেশি রিটার্ন দিচ্ছে, 423%, আর 1 বছরে তেমন রিটার্ন কিছু দেয়নি, ফ্ল্যাট মুভমেন্ট করছে 13%-এ। আমি বলছি ঋণের পরিমাণ কত, ডেট ইকুইটি 0.03, এটা নিয়েও কিন্তু মেম্বারশিপ দেখতে পাবেন, সেখানে এই ব্যাপারগুলো বলেছি। বিগত 5 বছরের সেলস যদি দেখবেন 35% গ্রোথে, 35% রেটে কিন্তু সেলস হয়ে গেছে বিগত 5 বছর ধরে। বোঝা যাচ্ছে সেলসে কোথাও কোনো ঘাটতি নেই। এরকম পরিস্থিতিতে যদি রেজাল্ট বলি, রেজাল্ট হচ্ছে গত বছরের রেভিনিউ ছিল 21 কোটি, সেটা এবার হচ্ছে 23 কোটি। গত বছরের নেট প্রফিট ছিল 5 কোটি, এবার হচ্ছে 13 কোটি, যে কারণে বললাম 147% নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসে জাম্প করেছে। এবার আসবো নেক্সট পয়েন্টের দিকে, কি কিছু স্ট্রেংথ রয়েছে সেটা কথা বলবো, কিছু উইকনেস আছে সেটা কথা বলবো। অর্ডার বুকের পরিমাণ যদি দেখি, এক্স্যাক্টলি ডিসক্লোজ করেনি ম্যানেজমেন্ট, কিন্তু এটা থেকে গেস করা যেটা পাওয়া যাচ্ছে, 2023-24 সালে ওরা একটা ডেটা দিয়েছিল, সেই অনুমান করে মোটামুটি 6000 কোটি টাকার মতো মোটামুটি কিন্তু এদের টোটাল অর্ডার বুক এই মুহূর্তে রয়েছে। সবথেকে বড় স্ট্রেংথ যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, কিন্তু প্রতি বছরে দুর্দান্ত জায়গা রেখেছে। নাম্বার সেকেন্ড হচ্ছে প্রোমোটার একটি স্টেকও সেল করেনি, 70% অ্যাবোভ রয়েছে প্রোমোটার হোল্ডিং। থার্ড নাম্বার স্ট্রেংথ বা শক্তিশালী যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিনের সঙ্গে নেট রেভিনিউ প্রায় 147% বেড়েছে, এটা একটা ঘটনা। 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এদের ঋণের পরিমাণ খুব কম, ডেট ইকুইটি ইজ 0.03, মোস্ট প্রবাবলি, ইয়েস, একদম ডেট ফ্রি কোম্পানি বলা যেতে পারে। এইগুলো হচ্ছে স্ট্রেংথ।
এবার আসছে কি, এবার আসবো রিস্কের জায়গার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার পেনি কোম্পানি, রিস্ক সাংঘাতে, সেটা যাবো। তার আগে ভবিষ্যৎটা বলিনি কোম্পানি। ভবিষ্যতে কোম্পানির ব্যাপার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কোম্পানিটা কাজ করছে এবং সেখান থেকে স্টেডি গ্রোথ আসছে। সেকেন্ড ওয়ান যে সেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স থেকে বেশ কিছু ক্লায়েন্ট রয়েছে যারা ডেটা অ্যানালিটিক্স বহু দিন ধরে এদের সঙ্গে কাজ করে চলেছে। থার্ড ওয়ান হচ্ছে এআই প্ল্যাটফর্মের উপরে, জেনারেটিভ এআই এর উপরে এদের কাজকর্ম, কগনিটিভ এআইয়ের উপর কাজকর্ম যেগুলো কাজে লাগছে। ইআরএম বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি সিআরএম এর উপরে বহুদিনের পুরনো ক্লায়েন্ট, তাদের সঙ্গে কাজ চলছে নর্থ আমেরিকা। এইগুলো হচ্ছে পজিটিভ সাইড। এই তিনটে রিস্ককে ওরা যদি সলভ করতে পারে তাহলে কোম্পানি কিন্তু বুম হওয়ার বিরাট বড় সম্ভাবনা থাকছে। প্রথম রিস্ক আমি যে কথায় যাব সেটা হচ্ছে এই মুহূর্তে এক্সিকিউশন রিস্ক। এক্সিকিউশন রিস্ক মানে প্রচুর অর্ডার রয়েছে ঠিকই, কিন্তু সেগুলো এক্সিকিউট করার জন্য যে টেকনোলজি দরকার, এদের কাছে সেই টেকনোলজি আনার জন্য প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার। একটা ছোট্ট কোম্পানি যাদের রিজার্ভসের পরিমাণ খুব সামান্য, তাদের পক্ষে কিন্তু এটা বিরাট বড় চাপের ব্যাপার সেই জায়গা তোলা। সো আমি মনে করছি এই পয়েন্টটাকে যদি এরা কোনোভাবে টাকাটা তুলতে পারে কোনোভাবে, তাহলে এটা থেকে কিছুটা তাদের সুবিধা হয়। 73% স্টেক রয়েছে প্রোমোটারের কাছে, যদি কিছু পরিমাণ স্টেক 20% স্টেক যদি সেল করে দেয়, 50% রাখে, তাহলেও কোনো ক্ষতি নেই। 53-4% যদি সেটা না করে তাহলে কিন্তু এটা ভবিষ্যতে কি পুরো ড্রাইড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেকেন্ড ওয়ান আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথের সঙ্গে সামঞ্জস্য নেই। রেভিনিউ গ্রোথ যেখানে 11%, 11.5% রয়েছে, সেখানে যে প্রফিট দেখালো 143%, এটা একটা খটকা তৈরি করবে। কারণ ভবিষ্যতে এই গ্রোথ যদি দেখাতে না পারে তাহলে কিন্তু ইনভেস্টারদের একটা রিস্ক তৈরি করবে, এবং রিস্ক প্যাটার্নে যখন আঘাত করবে তো ন্যাচারালি এটা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং কারেক্টেড হওয়ার জন্য রেডি থাকাটা উচিত। 3 নম্বর হচ্ছে ভোলাটিলিটি। ভোলাটিলিটি হচ্ছে মারাত্মক স্মল ক্যাপ কোম্পানি, এটাকে ন্যানো কোম্পানি বলা যেতে পারে। 500 কোটিরও মোটামুটি কম জায়গায় দাঁড়িয়ে রয়েছে, 484 কোটিতে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা। সুতরাং এই ধরনের কোম্পানিগুলো ভোলাটিলিটি খুব কম থাকে, যখন আপার সার্কিট লাগে যেরকম বাড়ে, লোয়ার সার্কিট যখন লাগে কন্টিনিউয়াসলি পড়তে থাকে এবং পড়ে 50% ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এইগুলো বুঝে কিন্তু নিতে হবে। ফাইনাল জায়গায় যাচ্ছি, গ্রোথ গাইডেন্স। ম্যানেজমেন্ট থেকে খুব ইন্টারেস্টিং কথা বলেছে। ম্যানেজমেন্ট বলছে আমরা 25-30% গ্রোথ ভবিষ্যতে আনতে চলেছি এবং এটা কন্টিনিউ হবে। এর সঙ্গে কি বলছে মিডল ইস্টে আমাদের বিজনেস বাড়ছে, নর্থ আমেরিকাতে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রজেক্টকে ধরতে পেরেছি যেগুলো সাইবার সিকিউরিটির ওপরে, যেটা আমাদেরকে কাজে লাগবে। তৃতীয়ত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আরও দূর এগোতে চাইছি এবং ক্লায়েন্টরা হ্যাপি রয়েছে আমাদের। এবার নেক্সট মেন ব্যাপার, তাহলে রিস্কের মধ্যে ভোলাটিলিটি রিস্ক আমাদের কাছে মারাত্মক লেভেলে রয়েছে। আমাদের কাস্টমার কনসেন্ট্রেশন একটা পয়েন্ট রয়েছে, এই ব্যাপারটা একটা রয়েছে। তৃতীয় বলবো এক্সিকিউশন রিস্ক, যেটা আমি ফার্স্টে বলেছি। এবং লাস্ট ওয়ান যদি বলি, রেভিনিউর সঙ্গে অপারেটিং প্রফিট মার্জিন এবং নেট প্রফিটের একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, অসামঞ্জস্য, যেটা একটা ভবিষ্যতে প্রবলেম তৈরি করতে পারে। তো তোমাদের কাছে এই কোম্পানিটা আছে কিনা, কি মনে করছো কোম্পানি সম্পর্কে, ভবিষ্যতে কেনার ইচ্ছা রয়েছে কিনা, কিংবা এর থেকে রিস্ক থেকে দূরে থাকাটা উচিত বলে তোমরা মনে করছো, কমেন্ট বক্সে লিখে জানাও।